আসসালামু আলাইকুম। জাকির এসিএস চ্যানেলে আপনাদের স্বাগতম। লাস্ট দুইটা ভিডিওতে হিসাব এবং সমীকরণ নিয়ে আলোচনা করেছি। আজকের ভিডিওতে ট্যাবুলার ছক বা বিবরণী ছক অথবা শতাধিকার বা এর পরিমাণ নিয়ে আমরা আলোচনা করব। স্ক্রিনে দেখতে পাচ্ছেন লাস্ট ক্লাসে এগুলো আলোচনা করা হয়েছে। যেমন প্রথম এন্ট্রি ছিল 50,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো। তো এগুলো পুনরায় আলোচনা করব না। যারা আগের ভিডিওটা মিস করে গেছেন তারা দেখে নেবেন। আচ্ছা, পরের ভিডিওতে যা বলবো দেখেন, আমরা হচ্ছে এখন শুধুমাত্র এর পরিমাণ বের করব। যদি কখনো প্রশ্নের মধ্যে চায় খ অথবা গতে যে এর পরিমাণ অথবা মালিকানার সাথে বের করো, ঠিক আছে, তাহলে আমরা যেই এন্ট্রিগুলোতে থাকবে সেই এন্ট্রিগুলো নিব। যদি বৃদ্ধি থাকে তাহলে সেই এন্ট্রিগুলো বৃদ্ধি করব, যদি হ্রাস থাকে তাহলে হ্রাস করব। যেমন প্রথম এন্ট্রিতে এত টাকা নিয়ে ব্যবসা শুরু করলো, নগদান আর মূলধন, এখানে দেখেন আছে, বৃদ্ধি। তাহলে আমরা মালিকানার সাথে কি করব, এন্ট্রিটাকে যত শর্ট ফর্মে নেওয়া যায়, এত টাকা নিয়ে ব্যবসা শুরু, তাহলে এত টাকা মূলধনায়ন দিতে পারি, তাহলে বৃদ্ধি। দেখেন এই যে এটা হচ্ছে ছক, তারিখ বিবরণ, টাকা, বিস্তারিত টাকা, পরিমাণ টাকা অনেকে দেয় বা টাকা টাকা দিলেও হবে। আচ্ছা, প্রথমে হচ্ছে আমরা ওই এন্ট্রিটাকে যতটা শর্ট ফর্ম করা যায়, মূলধনায়ন এত টাকা, ঠিক আছে। তারপরে দেখি পরের এন্ট্রি কি ছিল, কর্মচারীকে বেতন প্রদান। এখানে আছে, যে এন্ট্রিতে থাকবে সেটা নেওয়া লাগবে। তো এখানে এই এন্ট্রিতে আছে, বেতন ব্যয় হিসাব। আর কিভাবে আসে আগের ভিডিওগুলো দেখলেই বুঝবেন, ঠিক আছে। এই প্রভাব যাদের এখনো প্রবলেম আছে আগের ভিডিও দেখে নেবেন। তাহলে এই এন্ট্রিতে হ্রাস, অর্থাৎ কমবে। তাহলে এটাকে আমরা কতটুকু শর্ট করব, বেতন প্রদান দিতে পারি। দেখেন এই যে মাইনাস করে দিচ্ছি, যেহেতু হ্রাস পাবে এই জন্য চিহ্নটা প্রথমে দিব। তাহলে বেতন প্রদান 8,000, এখানে ব্র্যাকেট দিতেও পারে, না দিলেও হবে। তাহলে মাইনাস করে নামাবো, 50 থেকে 8 গেলে থাকে 42,000। তারপর এন্ট্রি দেখি, চেকে ভাড়া পাওয়া গেল, ব্যাংক হিসাব আর প্রাপ্ত ভাড়া হিসাব। তাহলে এখানে আছে, ঠিক আছে। আয় হলে বৃদ্ধি, তো এখানে শর্ট ফর্ম হচ্ছে এই যে ভাড়া প্রাপ্তি। তারপর এখানে দেখি, এখানেও আছে, মালিক কর্তৃক নগদ উত্তোলন 3,000 টাকা। তাহলে হ্রাস, তাহলে এন্ট্রিটাও হ্রাস করব। তারপর এন্ট্রিটা, এটাতেও আছে, ক্রয় হিসাব, তাহলে এটাও হ্রাস করব। তারপর একটা বৃদ্ধি, বিক্রয় আছে, বৃদ্ধি, তাহলে এটা বৃদ্ধি করব। দেখুন এই যে নগদ উত্তোলন ছিল হ্রাস, এই 3,000 টাকা হ্রাস করে নামিয়ে দিছে। তারপর হচ্ছে ক্রয় ছিল, এখানেও হ্রাস, হ্রাস করা হয়েছে। বিক্রয় ছিল আয়, বৃদ্ধি, তাহলে এটার সাথে বৃদ্ধি করে দিছে। তারপর ব্যাংকে জমা দেয়া হলো, খেয়াল করেন। ও আচ্ছা, এই যে ক্রয় আছে হ্রাস, আবার বিক্রয় আছে বৃদ্ধি, তাহলে এই দুইটা হ্রাস বৃদ্ধি করা হয়েছে। এই দেখেন হ্রাস, এটা মাইনাস করা হয়েছে, বিক্রয়টা বৃদ্ধি করা হয়েছে। আচ্ছা, তারপরের দুইটা এন্ট্রিতে খেয়াল করেন, 9 তারিখ আর 10 তারিখে এখানে কোনো নাই, দেখছেন দুইটা পক্ষের মধ্যে একটাতেও নাই, এর জন্য এই দুইটা এন্ট্রি নিব না। অর্থাৎ যখনই বা শতাধিকারের পরিমাণ নির্ণয় করতে বলবে, শুধুমাত্র যে এন্ট্রিগুলোতে থাকবে আমরা সেই এন্ট্রিগুলো নিব। এই ছিল মালিকানা শর্ত বা হচ্ছে এর পরিমাণ। লাস্টে টাকাটা ডাবল দ্য ক্লোজ এটা করে দিব। আচ্ছা, এর পরবর্তীতে আমরা যেটা শিখব সেটা হচ্ছে ট্যাবুলার বা বিবরণী ছক। এই ছকটা অনেকের কাছে এখনও কঠিন লাগে, নবম থেকে দশম শ্রেণীতে উঠে যায়, অনেকে কলেজে উঠে যায়, তারপরেও তাদের কাছে কঠিন লাগে। যাদের কাছে এটা কঠিন লাগে, এটা তাদের জন্য আজকে সহজ হয়ে যাবে। দেখুন প্রথম এন্ট্রিটা কি বলছে, নগদে এত টাকা এবং 40,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলেন, ঠিক আছে। তাহলে এখানে যদি আমরা ওই যে সমীকরণের প্রভাব নির্ণয় করি, তাহলে আমার কি হবে, নগদ টাকা বৃদ্ধি, যন্ত্রপাতি সম্পদ বৃদ্ধি, আর হচ্ছে মালিক যেহেতু শুরু করছে এই জন্য মূলধন বৃদ্ধি, ঠিক আছে। তাহলে এখানে আমরা এই বিবরণী ছকটা কাটবো। এখানে দেখেন একটা পাশে হচ্ছে সম্পদ, আমরা যেই হিসাবে সমীকরণ শিখলাম A = L + C, এখানে সেইটাই আছে বাংলায়। মানে কি সম্পদ, অ্যাসেটস,
তারপর হচ্ছে ইকুয়াল টু এল প্লাস ই, এল মানে কি দায়, আর প্লাস ই শতাধিকে। তো এখানে সম্পদের বিভিন্ন প্রকারভেদ থাকতে পারে, বিভিন্ন ধরনের সম্পদ থাকতে পারে, আমরা সেগুলোর নাম দিব। এখান থেকে এন্ট্রি দেখে আমরা বুঝবো কয়টা সম্পদ হবে, ঠিক আছে? নগদ একটা সম্পদ, যন্ত্রপাতি একটা সম্পদ, ব্যাংক একটা সম্পদ, যদি দেনাদার থাকতো সেটাও নিতাম। তো আর এই পাশে হচ্ছে দায়, ঋণ দায়, পাওনাদার দায়, আর মূলধন মানে হচ্ছে শতাধিকার। এটা যখন ই হবে কোনো এন্ট্রি, স্বভাব হচ্ছে আমরা মূলধনের ঘরে দিব। আচ্ছা, ই হলেই আমরা মূলধনের ঘরে দিব। তো খেয়াল করুন এখানে প্রথম এন্ট্রিতে নগদ সম্পদ বাড়বে, যন্ত্রপাতি সম্পদ বাড়বে, আর হচ্ছে দুইটা মিলে মালিক যেহেতু দিল তাহলে মূলধন বাড়বে, ঠিক আছে? ই বাড়বে, ই বৃদ্ধি। তাহলে নগদের ঘরে আমরা বসাবো টাকা, এই দেখেন নগদের ঘরে বসানো আছে। যন্ত্রপাতি বাড়বে, যন্ত্রপাতির ঘরে বসানো আছে। আর দুইটা মিলে এগুলো কে দিল? মালিক দিল, ঠিক আছে? তাহলে ই বৃদ্ধি, মূলধন ই বৃদ্ধি, এই যে মূলধনের ঘরে বসানো আছে। তো আমরা পরের দিন এন্ট্রি করার আগে উদ্ধৃত নামিয়ে নিব, ঠিক আছে? আগের দিনের যা যা ঘটছে সবগুলো দেখায় নিব। তাহলে নগদ ছিল 1.5 লাখ, যন্ত্রপাতি 40,000, মূলধন যা আছে তাই নামিয়ে নিলাম। আর ব্যাখ্যার মধ্যে দিয়ে দিলাম যে মূলধন আনয়ন। ব্যাখ্যা কখন হবে? যখন শুধুমাত্র ই এর পরিবর্তন হবে তখনই ব্যাখ্যা হবে। আচ্ছা, 5 নাম্বার এন্ট্রিতে কি আছে দেখেন, ব্যাংকে জমা দেওয়া হলো 8,000 টাকা। তাহলে ব্যাংকে জমা দিলাম, একটা পক্ষ হচ্ছে ব্যাংক, একটা পক্ষ হচ্ছে নগদান, ঠিক আছে? তো ব্যাংকে জমা দিলাম, তাহলে ব্যাংক বাড়বে আর নগদ টাকা কমবে। তাহলে আমরা দেখেন এই যে ব্যাংকের ঘরে, এই যে ব্যাংকের ঘরে বাড়িয়ে দিলাম 8,000 টাকা। বসানোই মানে হচ্ছে বাড়ানো, আর কমানো মানে হচ্ছে মাইনাস দিব অথবা ব্র্যাকেট দিব, ঠিক আছে? তাহলে 8,000 টাকা ব্যাংকে জমা দিলাম, এই যে ব্যাংকের ঘরে, এই যে উপরে বসাবেন না, এই যে যেই তারিখ দিয়েছেন একটুখানি নিচে সেই বরাবর বসাবেন। তাহলে ব্যাংকের ঘরে বাড়িয়ে দিলাম আর নগদের ঘরে কমায় দিলাম, ঠিক আছে? তারপর হচ্ছে আবার পরের এন্ট্রিতে যাওয়ার আগে আমরা উদ্ধৃতটা নামিয়ে নিব। দেখেন উদ্ধৃতটা নামিয়ে নিছি। তো 1.5 লাখ ছিল, 8,000 টাকা কমে গেছে, ব্যাংকে জমা দিলাম 8,000 টাকা নগদ আমার কমে গেছে। তাহলে আছে কত? 1,42,000। তারপর যন্ত্রপাতি যা ছিল তাই নামালাম, নতুন করে ব্যাংক আসলো, মূলধন যা ছিল তাই আছে, ঠিক আছে? দেখেন এখানে কোনো আমরা মন্তব্য দেইনি, কিসের জন্য? কারণ এখানে কোনো ই এর পরিবর্তন হয়নি। যখন ই এর পরিবর্তন হবে তখন আমরা মন্তব্য দিব। 9 নম্বর এন্ট্রিতে আসি, কর্মচারীকে বেতন প্রদান 7,000 টাকা। এখানে দুইটা পক্ষ কি? বেতন হিসাব আর হচ্ছে নগদান হিসাব। তো বেতন কি? ব্যয়, ব্যয় হলে ইরাস, ঠিক আছে? ব্যয় হলে ইরাস আর নগদ টাকা কমে যাবে। তাহলে এই যে 9 তারিখ নগদ টাকা কমে যাবে, এই যে নগদ আমরা কমায় দিলাম ব্র্যাকেট দিয়ে, ঠিক আছে? আর হচ্ছে ইরাস, ই মানে হচ্ছে মূলধনের ঘরে বসাবো। ই বৃদ্ধি, ই হ্রাস যাই হোক এই মূলধনের ঘরে বসাবো। তাহলে ই হ্রাস মানে হচ্ছে ব্র্যাকেট দিয়ে বসাবো, ঠিক আছে? তারপরের এন্ট্রিতে যাওয়ার আগে আবার এই যে উদ্ধৃত নামিয়ে নিলাম। 1,42,000 থেকে 7,000 মাইনাস করে দিলাম, 40-এর 40, 8-এর 8, 1,90,000 থেকে 7,000 টাকা মাইনাস করে দিলাম, 83, ঠিক আছে? তো ব্যয় হয়েছে, আমরা ব্যয় লিখে দিলাম। আচ্ছা, কর্মচারীকে, এটা তো গেল। 15 তারিখ চেকে ভাড়া পাওয়া গেল, ঠিক আছে? আমি ভাড়া পেলাম, তাহলে একটা হচ্ছে ব্যাংক হিসাব, একটা হচ্ছে প্রাপ্ত ভাড়া। ভাড়া কি? আয়, আয় হলে আমরা জানি ই বৃদ্ধি। আর যেহেতু চেকটা পেলাম আমি, তাহলে আমার ব্যাংক বাড়বে, ঠিক আছে? ব্যাংকের ঘরে বাড়াবো আর হচ্ছে ই বৃদ্ধি করবো। ই মানে হচ্ছে মূলধনের ঘর, এটা মনে রাখবেন। ই মানেই মূলধনের ঘর। তাহলে ই বৃদ্ধি করবো, এই যে ই এর ঘরে বাড়িয়ে দিলাম 5,000 টাকা, আর হচ্ছে চেকে যেহেতু পেলাম আমার ব্যাংক বাড়বে, এই যে 5,000 টাকা ব্যাংক বাড়িয়ে দিলাম। তো তারপর আবার পরের দিন উদ্ধৃত নামাবো। দেখেন এই টাকা যা আছে তাই নামালাম, 40,000-এর 40,000, ব্যাংক বাড়লো, যোগ করে নামালাম। তারপর হচ্ছে ইও বাড়লো, যোগ করে নামালাম, ঠিক আছে? আয় হলো, মন্তব্যে লিখে দিলাম। আচ্ছা, 20 তারিখ মালিক কর্তৃক নগদ উত্তোলন, অর্থাৎ মালিক ব্যবসা থেকে, আমি বলছিলাম মালিক দুইটা কাজ করবে, ব্যবসায় টাকা দিবে এবং নিবে। যখন দিবে তখন সেটাকে আমরা বলবো মূলধন, এই যে প্রথমে দিছে, আর যখন নিবে তখন উত্তোলন। তো মালিক উত্তোলন করছে ব্যবসা থেকে, তাহলে ব্যবসার টাকা কমে গেছে, ঠিক আছে? তাহলে আমরা কমায় দিই, এই যে নগদ টাকা কমায় দিলাম ব্র্যাকেট দিয়ে 3,000 টাকা। আর হচ্ছে এখানে দুইটা পক্ষ ছিল কি? উত্তোলন হিসাব আর নগদান হিসাব। তো আমরা নগদ টাকা কমায় দিলাম, এখন হচ্ছে উত্তোলন। উত্তোলন মানে হচ্ছে ইরাস, সূত্রে ছিল, সূত্রগুলো দেখে নেবেন, আগের ভিডিওতে আছে। তো এখানে ইরাস করা আছে, ঠিক আছে? তো এখানে মন্তব্য আমরা দিয়ে দিলাম উত্তোলন। আচ্ছা, আবার এখন আমরা উদ্ধৃত নামাই। 1,35,000 থেকে 3,000 টাকা মাইনাস করলাম, 40-এর 40, 13-এর 13, আগেরগুলো নামাচ্ছি আর কি। তারপর হচ্ছে এটা থেকে এটা মাইনাস হবে, মাইনাস করে নামালাম। এখন পরের এন্ট্রি দেখি, 22 তারিখ বাকিতে পণ্য ক্রয়। তাহলে দুইটা পক্ষ কি? একটা হচ্ছে ক্রয় হিসাব, একটা হচ্ছে পাওনাদার হিসাব, ঠিক আছে? ক্রয় হলে ব্যয়, ব্যয় হলে ইরাস, ব্যয় হলে ইরাস।
তো এই যে ই হ্রাস করা আছে। আর হচ্ছে গিয়ে পাওনাদার। পাওনাদার কি? পাওনাদার হচ্ছে আমি বাকিতে ক্রয় করলাম, সে আমার কাছে টাকা পাবে। এটা দায়, দায় বেড়ে গেল আমার। এল বৃদ্ধি। তাহলে এটা দেখি পাওনাদারের ঘরে, এই যে পাওনাদারের ঘরে বসানো আছে টাকাটা, এই বরাবর, তারিখ বরাবর। তো তারপর আবার উদ্ধৃত নামাবো, এই টাকা যা আছে তাই, যেটা চেঞ্জ হবে না নামায় দিব, আর যেটা চেঞ্জ হবে চেঞ্জ করে নামাবো। তো এটার 13 তারপর নতুন করে 8 আসছে, নামালাম। তারপর এটা থেকে এটা মাইনাস হবে এত টাকা। তারপরে নগদে পণ্য বিক্রয়, বিক্রি করলাম, তাহলে আমার নগদ টাকা বাড়বে। নগদ টাকা বাড়বে, এই যে বাড়িয়ে দিছে, নগদ টাকা নগদের ঘরে বসিয়ে দিছে। আর হচ্ছে বিক্রয় আয়, আয় হলে ই বৃদ্ধি, এর ঘরে বসিয়ে দিছে। ঠিক আছে, মূলধন মানে হচ্ছে ই, আর এখানে মন্তব্যে আয়। তো আবার হচ্ছে উদ্ধৃত নামাবো, এই যে উদ্ধৃত নামানো আছে দেখেন, যোগ করে নামানো আছে 40,000, 13,000, 8,000, এটার সাথে এটা যোগ করে 1,82,000। আচ্ছা, 26 তারিখ ঋণ নেওয়া হলো। ঋণ নিলে কি হয়? আমার নগদ টাকা বাড়ে, এই যে নগদের ঘরে বসিয়ে দিলাম 20,000, 1,37,000 সাথে 20,000 যোগ 1,57,000। আচ্ছা, 40, 13, তারপর হচ্ছে ঋণ নিলে কি, একটা নগদ না একটা ঋণ, তাই তো? ঋণ হচ্ছে দায় হিসাব, দায় বাড়ে আমার, তাহলে ঋণের ঘরে বসিয়ে দেবো 20,000। নগদের ঘরে বসালাম আর ঋণের ঘরে বসালাম। এই তো। এখন কথা হচ্ছে দেখেন, এখানে মন্তব্যের ঘরে কিছু নাই। কেন নাই? কারণ এখানে ই ছিল না। যে এন্ট্রিতে ই থাকবে সেই এন্ট্রিতে মন্তব্য দিব। আচ্ছা, তারপর উদ্ধৃত নামাবো, এটা যোগ করে নামালাম 40, 40, 13, নতুন করে ঋণ আসলো, দায় বসালাম 20,000, 8 মালিকানার সাথে যা আছে তাই। আচ্ছা, পাওনাদারকে পরিশোধ 4,000 টাকা। ঠিক আছে, পাওনাদারকে পরিশোধ করলাম, সে আমার কাছে টাকা পেতো, এখন আমি তাকে পরিশোধ করে দিলাম। তাহলে আমার নগদ টাকাও কমবে, দায়ও কমবে, পাওনাদার নামক দায় কমে যাবে। তাহলে নগদ টাকা, এই যে নগদের ঘরে হ্রাস করে দিলাম 4,000 টাকা। তারপর হচ্ছে দায়ের ঘরে কমাই দিলাম, সে আমার কাছে পেতো কত? ওই যে বাকিতে ক্রয় করছিলাম 8,000, তাকে পরিশোধ করলাম 4,000, তাহলে থাকে কত? 4,000। এই তো, মাইনাস করে নামাই দিলাম 4,000, 13,000, তারপর হচ্ছে 20,000, 8 থেকে 4 গেলে থাকে 4,000। এত। এখন কথা হচ্ছে শেষে আমার দেখেন এই অঙ্কটা হয়েছে কিনা সেটা বুঝবেন কিভাবে? আপনারা যদি অঙ্কটা লাস্টে এই যে সম্পদ যোগ করে এবং এই যে দায় পাশ, দায় ও শতাধিকার যোগ করে সমান হয় দুই পাশ, তাহলে বুঝবেন অঙ্কটা হয়ে গেছে। আর যদি না হয় তাহলে বুঝবেন অঙ্কটা হয়নি। এখন কিছু ট্রিক্স আছে, সেটা হচ্ছে দেখেন, দুই পাশে কিন্তু সেম পরিবর্তন হয়, যেহেতু সমান চিহ্ন আছে। এই যে যেমন ধরেন কোন একটা এন্ট্রি, এই যে এই এন্ট্রিটা 9 তারিখের এন্ট্রিটা দেখেন, এই পাশেও মাইনাস, এই পাশেও মাইনাস। ঠিক আছে, দুই পাশে গেলে সেম পরিবর্তন হবে, প্লাস এই পাশে প্লাস হলে এই পাশেও প্লাস হবে। যেমন ধরেন এই 15 নম্বর এন্ট্রি দেখেন, এখানেও প্লাস, এই পাশেও প্লাস। আর যদি একই পাশে কোনো এন্ট্রি আসে তাহলে একটা মাইনাস একটা প্লাস হবে। যেমন এই যে 5 নম্বর এন্ট্রিটা, এখানে দেখেন একই পাশে এই এন্ট্রিটা 5 তারিখের এন্ট্রিটা একই পাশে আসছে, অর্থাৎ দুই পাশে আসে না। এই যে ব্যাংকে জমা দেওয়া হলো, তাহলে এই যে ব্যাংক বাড়লো নগদ কমলো, অর্থাৎ একই পাশে, একই পাশে হলে একটা প্লাস একটা মাইনাস হয়। ঠিক আছে, এভাবে একটু অঙ্কটা মিলাতে পারেন। যদি লাস্টে গিয়ে দেখেন মিলে নাই, এভাবেও দেখতে পারেন। আবার আরেকটা মাধ্যম আছে, সেটা হচ্ছে, মাউস কোথায় গেল? আচ্ছা, মাউসটা প্রবলেম দিচ্ছে। যাই হোক, ভিডিওটা একটু বারবার দেখবেন। যাদের বিবরণী ছকে প্রবলেম আছে, দু একবার দেখলেই আপনারা সলিউশন পেয়ে যাবেন এখান থেকে। যত বিবরণী ছকই আসুক সবগুলোই পারবেন। আপনাকে প্রথম হচ্ছে হিসাব সম্পর্কে ভালো আইডিয়া নিতে হবে, ওই যে 5 প্রকার হিসাব। তারপর হচ্ছে হিসাব সমীকরণ সম্পর্কে ভালো আইডিয়া নিতে হবে। ঠিক আছে, ভিডিও দুইটা আগে দেয়া আছে, এগুলো একটু দেখে নেবেন। আর হচ্ছে গিয়ে, যেহেতু নতুন চ্যানেল, তো সাবস্ক্রাইব করে দিবেন সবাই, লাইক করে দিবেন। আর হচ্ছে যারা কমার্সের আছে ছোট ভাই বা ফ্রেন্ড, তাদেরকে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।